আজকে তোমাদের পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়ের বাকি অংশটুকু পড়াবো। তো আজকে যে জিনিসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে চুম্বক আবেশ রেখা, যেটাকে বলছে আর কি। তোমরা বলরেখার কথা পড়েছো অলরেডি, ক্লাস 10-এও পড়েছো, এই চ্যাপ্টারেও এর আগেও পড়েছো আমাদের যে অধ্যায়গুলো আছে। তো চুম্বক আবেশ রেখা, যেটাকে মানে ম্যাগনেটিক লাইন্স অফ ইন্ডাকশন বলছে আর কি, সেই জিনিসটা কী জিনিস আমাকে প্রথমে জানতে হবে। তো এমনিতে আমরা চুম্বক বলরেখা দেখতে পাই কখন না, একটা ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, অর্থাৎ একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি যদি অবস্থান করি তাহলে আমি সেখানে দেখতে পাই। অর্থাৎ একটা চুম্বককে আমি রেখে দিলাম, সাপোজ এটা বার ম্যাগনেটকে আমি রেখে দিলাম, তাহলেই আমি জানি যে নর্থ মেরু থেকে বলরেখাগুলো বেরিয়ে আসবে এবং সাউথ মেরুতে এসে শেষ হবে, একটা ঘুরে এসে, তার ফলে আমি একটা চুম্বক বলরেখা দেখতে পাবো প্যাটার্ন। যদিও এগুলো বাস্তবে নেই, তোমাদেরকে আমি আগেও বলেছি বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আমরা কাল্পনিক রেখা হিসেবে ধরে নিই এগুলোকে। এখন যদি চুম্বক আবেশ রেখা, অর্থাৎ সেটা কী জিনিস বলছি, এরকম একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা চৌম্বক পদার্থ, অর্থাৎ যেগুলো চৌম্বকের দ্বারা আকর্ষিত হয়, সিম্পল কথা, লোহা, নিকেল, কোবাল্ট, এই চৌম্বক পদার্থ বলা হয় এদেরকে, তোমরা জানো সেটা। তাদেরকে যদি আমি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রেখে দিই, ধরে নিই সেটা সুষম চুম্বক ক্ষেত্র, আমি এখানে সুষম চুম্বক ক্ষেত্রই আঁকার চেষ্টা করেছি। দেখো যে আমি যে লাইন্স অফ ফোর্সগুলো এঁকেছি বা বলরেখাগুলো এঁকেছি সেটা একেবারে প্যারালাল, অর্থাৎ সুষম চুম্বক ক্ষেত্র, তার দিকও নির্দিষ্ট। তার মধ্যে আমি এরকম একটা, এই কালো যে অংশটা, সেই অংশটা একটা চৌম্বক পদার্থকে আমি সেখানে রেখে দিয়েছি। রেখে দিলে কি হবে, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই যে বলরেখাগুলো সেগুলো কি হবে না, এখানে এসে ঢুকবে, এদিক দিয়ে ঢুকে এর ভেতর দিয়ে গিয়ে এদিক দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, সিম্পল এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। লক্ষণীয় বিষয় হচ্ছে যে ভেতরের যে অংশটা, সেই অংশটা কিন্তু একেবারে প্যারালাল হয়ে যাচ্ছে পুরোপুরি, দেখতে পাচ্ছি সবারই সঙ্গে। এই জায়গাগুলো একটু ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, এখানে আগে থেকে লাইন্স অফ ফোর্স ছিল যেগুলো একটু ডিস্টার্ব হয়েছে, ব্যাঁকাটারা হয়েছে, এখান থেকে এখানে এসে একটু গুচ্ছে পরিণত হয়েছে। যখনই আমি একটা চৌম্বক পদার্থকে রেখে দিয়েছি তখন সে গুচ্ছে পরিণত হয়েছে। তোমরা এটা খুব ভালো করে জানো যে একটা চৌম্বকের সংস্পর্শে যদি আমি একটা লোহা বা একটা কিছুকে নিয়ে যাই তাহলে সে সাময়িকভাবে একটা চুম্বকে পরিণত হয়, এটা তোমাদের জানা জিনিস, সে চুম্বক আবেশ বলা হয় সেটাকে। সেই ঘটনাটা এখানে ঘটে, অর্থাৎ এই বস্তুটা কিন্তু একটা চুম্বকে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার চুম্বকে পরিণত হলে কি কি ঘটনা ঘটবে সেইগুলো একটু দেখি। প্রথমত আমি এখানে দু ধরনের জিনিস দেখতে পাবো চুম্বকের যে ভেতরে। ঠিক আছে, প্রথমে যদি ভেতরটাই ধরে নিই, চৌম্বক পদার্থে বা লোহা বা নিকেল, তার ভেতরে কী ঘটনা হবে। এক নম্বর হচ্ছে যে আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা, অর্থাৎ তোমার যে বলরেখাগুলো ছিল অলরেডি, যে চৌম্বক ক্ষেত্রটা ছিল তার যে বলরেখা, সেই বলরেখাগুলো ভেতর দিয়ে যাবে। দু নম্বর হচ্ছে যে চুম্বকন রেখা, যেটাকে বলছে, অর্থাৎ সাময়িক যে আবেশের কারণে যে চুম্বকে পরিণত হলো বস্তুটা, তার জন্যে কিছু লাইন্স অফ ফোর্স তৈরি হবে, সেগুলোও সঙ্গে এর সঙ্গে থাকবে। অর্থাৎ দুরকম চুম্বক বলরেখা এখানে আমি দেখতে পাবো। আচ্ছা, তাহলে পদার্থের বাইরে কি হবে, যে চুম্বক ক্ষেত্রটা আছে সেখানে কি হবে, সেখানেও কিন্তু একইভাবে তোমার দুরকম জিনিসের এফেক্ট আমি দেখতে পাবো। ঠিক আছে, অর্থাৎ একটা হচ্ছে যে যেটা ছিল, অর্থাৎ আবেশী চুম্বক ক্ষেত্রে বলরেখা, যেটা আমি প্রথম থেকেই চুম্বক ক্ষেত্র হিসেবে নিয়েছিলাম, এই লালটা। আর একটা হচ্ছে যে এর সাময়িক চুম্বকে পরিণত হওয়ার ফলে যে চুম্বক বলরেখাগুলো তৈরি হলো সেইটা। এই দুটো মিলিত এফেক্ট আমি ভেতরে এবং বাইরে দেখতে পাবো। কিন্তু এই মিলিত এফেক্টটা ভেতরে একরকম হবে, বাইরে একরকম হবে, এই জিনিসটাই হচ্ছে তোমার এখানে বোঝার। তা কি সেটা একটু দেখি, বাইরে কি ঘটনা ঘটবে একটু প্রথমে আমি আলোচনা করে নিই। দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে এই মেরুর কাছে এসে এরা সবাই একত্রিত হয়েছে, একজোট হয়েছে, অর্থাৎ এখানে বলরেখাগুলোর ঘনত্ব একটু বেড়ে গেছে। আবার এই জায়গাটাকে বেরোচ্ছে, সেখানেও বলরেখাগুলোর ঘনত্ব কিন্তু বেশ বেশি, অর্থাৎ বস্তুটার দু প্রান্তে কিন্তু বলরেখাগুলোর ঘনত্ব খুব বেশি। এবং তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো যে বলরেখা যেখানে ঢুকছে, ইন করছে, সেইটাকে আমরা সচরাচর এস মেরু বলি সাধারণত, আর যেখান থেকে বেরোচ্ছে সেটাকে আমরা এন মেরু হিসেবে ধরি, কারণ আমরা জানি যে এন মেরু থেকে বলরেখাগুলো বেরোয়, এস মেরু থেকে বলরেখাগুলো এসে ঢোকে। কারণ বলরেখার সংজ্ঞাতে আমি বলেছি এটা বিচ্ছিন্ন এন মেরুকে যদি ছেড়ে দিই তাহলে সে যে পথে গমন করবে সেটাই তার বলরেখা। তাহলে এখানে যদি ছেড়ে দিই তাহলে বিকর্ষণ করবে, তাই এখান থেকে বেরোচ্ছে, সরে যাবে, এখানে এসে আকর্ষিত হবে, তাই এখানে এসে ঢুকছে। সো এগুলো আমাদের জানা থিওরি। ঠিক আছে, আচ্ছা, এখন
দূরবর্তী অঞ্চলে অর্থাৎ এই যে অঞ্চলগুলোতে এ বা বি এই অঞ্চলগুলোতে কী ঘটনা ঘটবে, এই ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে যে প্রথমত এর ডিরেকশান ছিল এই দিকে, আমার যেটা প্রথম থেকে যেটা অ্যাপ্লাইড যে চুম্বক ক্ষেত্র সেটার ডিরেকশান এদিকেই ছিল। কিন্তু দেখো এবার যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হলো, মানে নতুন যে আবেশের ফলে যে চুম্বকটা তৈরি হলো তার ডিরেকশান কী হবে, তার বলরেখাগুলোর এ তো এখান থেকে বেরিয়ে এসে এই হয়ে এই ঢুকবে, অর্থাৎ তাদের ডিরেকশান এই হবে না, এই হবে। তাহলে একটা জিনিস দেখো, এই এ আর বি অঞ্চলে কি ঘটনাটা ঘটছে না, অ্যাপ্লাইড যে ম্যাগনেটিক ফিল্ড সেটার ডিরেকশান যেদিকে হচ্ছে, এই ইনডিউসড যে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ যে আবেশের ফলে যে চুম্বকের সৃষ্টি হচ্ছে তার যে ম্যাগনেটিক ফিল্ড তার বলরেখাগুলোর ডিরেকশান পরস্পরের বিপরীত হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে কি হবে না, এই চুম্বক ক্ষেত্র এই চুম্বক ক্ষেত্রকে দুর্বল করে দেবে, স্বাভাবিকভাবেই এই দিকে যে বলরেখাগুলো আছে তার ঘনত্ব কমে যাবে, অর্থাৎ এই দুটো অঞ্চলে বলরেখাগুলো ঘনত্ব কমতে থাকবে। বাট ভেতরে কি ঘটবে না, ভেতরে গিয়ে কিন্তু এরা দেখো গিয়ে মিলিত হচ্ছে, অর্থাৎ এখানেও গিয়ে মিলিত হচ্ছে, এখান থেকে বেরোচ্ছে এখানে, অর্থাৎ ভেতরে কিন্তু দেখো অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বা যে চুম্বক ক্ষেত্র বাইরে থেকে প্রবেশ করে যেটাকে আমি আবেশী চুম্বক ক্ষেত্র বলছি তাদের বলরেখাগুলো এবং যে চুম্বকন রেখা অর্থাৎ যে সাময়িক যে চুম্বক তার যে চুম্বকন রেখা দুটো কিন্তু মিলিত হচ্ছে, অর্থাৎ তারা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। তার ফলে কি হবে, সেখানে আরও বেশি ঘনসন্নিবিষ্ট হবে, তারা আরও বেশি তোমার একত্রিত হবে বা ঘনত্বটা বৃদ্ধি করবে বলরেখাগুলোর। তাই সি এবং ডি অঞ্চলে এবং চুম্বকের ভেতরে গিয়ে আমার এই ঘটনাটাই ঘটবে এখানে, ঠিক আছে। বেশ, তাহলে এই যে ভেতরের যে রেখাগুলো আমি পেলাম অর্থাৎ দুটোর মিলিত এফেক্টের ফলে যে আমি যে বলরেখাগুলো পাচ্ছি সেগুলোকেই বলা হচ্ছে এখানে আবেশ রেখা, ঠিক আছে। সো আবেশ রেখা আমি লিখেছি এভাবে, যেটা শর্টে লিখেছি নোট করার মতো করে, যে আবেশী চুম্বক ক্ষেত্রে বলরেখা প্লাস চুম্বকন রেখা, অর্থাৎ এদের দুজনের যে লব্ধিটা একই দিকে হওয়াতে কী হচ্ছে না, এদের অ্যাডিশন হচ্ছে, ফলে আমার আবেশ রেখা আমি পাচ্ছি যেটা অনেক বেশি ঘন সন্নিবিষ্ট। অর্থাৎ আমার বুঝতেই পারছি যে চৌম্বক প্রাবল্যটা কিন্তু এই এ আর বি অঞ্চলে হ্রাস পাবে, সি আর ডি অঞ্চলে বৃদ্ধি পাবে, সিম্পল। বেশ, এই গেল একটা দিক আবেশ রেখা। আরও অনেক কিছু আছে, এবার বিরক্তিকর জায়গাগুলোতে এবার আস্তে আস্তে ঢুকছি, তোমাদের একটু অধৈর্য হয়ে পড়বে না, একটু ভালো করে শুনবে। আমি জানি বিরক্ত লাগবে, তবুও বলছি একটু শোনার চেষ্টা করো, জানতে হবে যেহেতু সিলেবাসে আছে। নেক্সট আমার হচ্ছে যে পারমিএবিলিটি। আমি তোমাদেরকে প্রথম যখন তড়িৎ চুম্বকত্ব নিয়ে শুরু করেছিলাম, ইলেকট্রোম্যাগনেটিজমের প্রথম যে চ্যাপ্টার শুরু করেছিলাম সেখানেই দেখো আমি পারমিএবিলিটির কথা বলেছিলাম, তোমরা আশা করি সবারই মনে আছে। মিউ অথবা মিউ নট হিসাবে, মিউ নটটা শূন্য মাধ্যমে, মিউটা হচ্ছে একটা যে কোনো মাধ্যমে, এটা পারমিএবিলিটি বলেছিলাম এবং বলেছিলাম বারে বারে আসবে, এর মান বলেছিলাম 4π×10⁻⁷ হেনরি পার মিটার, এইসব বলেছিলাম আমি তোমাদেরকে। এখন কথা হলো যে তখন এই কথাটাও বলেছিলাম যে এটা নিয়ে আমি পরে তোমাদের ডিটেলসে আলোচনা করবো, এখন করব না, পরে আলোচনা করব। তো সেই পরের সময়টা এবার এসছে, সেটা হচ্ছে যে আমার পারমিএবিলিটি জিনিসটা কী, এবার আমাকে এবার আস্তে আস্তে বুঝতে হবে। তখন তো আমি জাস্ট একটা এপসাইলন নটের মতো এটাও একটা ধ্রুবক বলে আমি চালিয়ে দিয়েছিলাম। তো পারমিএবিলিটি হচ্ছে যে সিম্পলি যদি আমি ধরি একটা সলিনয়েডকে নিয়ে, একটা সলিনয়েডের মধ্যে দিয়ে আমি তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে সলিনয়েডের যে চুম্বক ক্ষেত্র হয় বি, সেই বি এর মান আমরা খুব ভালো করে জানি, প্রমাণ করেছি অলরেডি, বি = মিউ নট এন আই, ঠিক আছে। এন হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা আমরা জানি। এটা শূন্য মাধ্যমে হচ্ছে যে আমার মিউ নট। এখন ওই সলিনয়েডের মধ্যে যদি আমি একটা কোনো দণ্ডকে যদি প্রবেশ করাই, কিছু একটা পদার্থের কোনো একটা দণ্ডকে আমি প্রবেশ করলাম, যা খুশি হতে পারে, আমি বলছি না সেটা লোহা হতে হবে বা চৌম্বক পদার্থই হতে হবে, যে কোনো পদার্থ হতে পারে, আমি প্রবেশ করালাম, তাতে আমার কি হলো, তাতে আমার বিটা আর বি থাকবে না, বি চেঞ্জ হয়ে যাবে। সো বি হয়ে গেল তখন মিউ এন আই, সো মিউ হয়ে গেল, অর্থাৎ আমার শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা মিউ নট হলে ওই মাধ্যমটার মধ্যে কিন্তু যে দণ্ডটা প্রবেশ করেছি তার কিন্তু চৌম্বক ভেদ্যতা হচ্ছে মিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাটা কত, অর্থাৎ আমার কী অনুপাতে বৃদ্ধি পেল শূন্য মাধ্যমের থেকে, সেটাই হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। অর্থাৎ B/B0 যদি করি, চৌম্বক ক্ষেত্র দুটোর অনুপাতও করতে পারি, তাতেও যা বেরোবে, এবং মিউ/মিউ0 করি, অর্থাৎ তাতেও তাই বেরোবে। তো শূন্য মাধ্যমের তুলনায় আমার চুম্বক ভেদ্যতা কতটা বৃদ্ধি পেয়েছে তার যে অনুপাত, কোনো একক থাকবে না, খুব স্বাভাবিক। এটার যদিও একক আছে, মিউয়ের যদিও একক থাকে, কিন্তু এটার কোনো একক থাকবে না। এটাকে বলছে রিলেটিভ পারমিএবিলিটি, ঠিক আছে, রিলেটিভ পারমিএবিলিটি। সো মিউ আর দিয়ে আমি প্রকাশ করেছি রিলেটিভ পারমিএবিলিটি। একটা ইম্পর্টেন্ট একটা রাশি বলতে পারো আমাদের কাছে, যেটা আমাদের খুব কাজে লাগবে। কোথায় কাজে লাগবে সেটা আমি এবার দেখব। একটা পদার্থর মধ্যে
সে চুম্বক হতে পারে কি পারে না, চুম্বককে আকর্ষণ করতে পারে কি পারে না, সেই নেচারগুলো আমাকে এই রিলেটিভ পারমিয়েবিলিটি বলে দেবে। সো প্রথমে যেটা আমি আসবো সেটা হচ্ছে যে মিউ আর যদি লেস দ্যান 1 হয়, ঠিক আছে, অর্থাৎ 1 থেকে যদি কম হয়। 1 থেকে কম কখন হবে? যদি মিউ জিরো যদি মিউ নটের থেকে যদি বড় হয়, তাহলে অর্থাৎ বায়ু মাধ্যমে বেশি, মিউর মান ওই মাধ্যমে কমে যাচ্ছে। সো মিউ আর রিলেটিভ পারমিয়েবিলিটি যদি 1 থেকে কম হয়, তাহলে আমি সেটাকে বলছি ডায়াম্যাগনেটিক, অর্থাৎ তিরস চুম্বক। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, তিরস চুম্বক বা ডায়াম্যাগনেটিক। উদাহরণ দিয়েছি আমি অ্যালুমিনিয়াম। এর যে নেচার, ডায়াম্যাগনেটিক জিনিসটার নেচার হচ্ছে যে আমার থিওরিটিক্যালি এ চুম্বককে আকর্ষণ তো করবেই না, উল্টে সামান্যতম বিকর্ষণ করবে। যদিও সেই বিকর্ষণ বল তুমি অনুভব করতে পারবে না, এতটাই কম, কিন্তু সামান্য হলেও করবে থিওরিটিক্যালি, আমাকে তাই বলছে ও নিয়ম অনুযায়ী, যেহেতু লেস দ্যান 1। ঠিক আছে, সো ম্যাগনেটিক নেচার এর মধ্যে একদমই নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে মিউ আর রিলেটিভ পারমিয়েবিলিটি গ্রেটার দ্যান 1, অর্থাৎ 1 থেকে বড়, সামান্য বড়, 1 থেকে বড় বড় গ্রেটার দ্যান 1, সেটাকে আমি বলছি এখানে প্যারাম্যাগনেটিক, পরাচুম্বক, প্যারাম্যাগনেটিক। কপার, এর নেচার হচ্ছে যে এর সামান্যতম আকর্ষণ করার ক্ষমতা আছে, খুবই কম, সেটাও তুমি অনুভব করতে পারবে না, এতটাই কম। ঠিক আছে, সো এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আচ্ছা, লাস্ট হচ্ছে মিউ আর গ্রেটার দ্যান 1, অর্থাৎ সেখানে মিউটা গ্রেটার দ্যান মিউ নট, অর্থাৎ শূন্য মাধ্যমের মিউয়ের থেকে ওই মাধ্যমের মিউটা অনেক অনেক বড়, প্রচুর মান হয় এর। ঠিক আছে, তখন কিন্তু আমি সেটাকে বলবো অয়স্চুম্বক বা ফেরোম্যাগনেটিক প্রপার্টি। ফেরোম্যাগনেটিক নেচার যদি থাকে, তাহলে সে কিন্তু আকর্ষণ করবে চৌম্বককে। ঠিক আছে, চৌম্বককে আকর্ষণ করবে এবং চৌম্বকের সান্নিধ্যে গিয়ে সে চৌম্বকত্বও লাভ করবে, অর্থাৎ তার মধ্যে ম্যাগনেটিক নেচার থাকবে। এগুলো কিন্তু নন ম্যাগনেটিক। ঠিক আছে, প্রথম দুটো তিরস চৌম্বক অর্থাৎ ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক, এরা হচ্ছে যে তোমার নন ম্যাগনেটিক একটা কিন্তু অয়স্চুম্বক হচ্ছে ফেরোম্যাগনেটিক, নিকেল, লোহা, কোবাল্ট, এগুলো যারা আকর্ষণ করে। এখন এদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা তোমরা একটু দেখে নেবে। আমি এইটা নিয়ে আরেকবার আসবো, সেটা একটা অন্যভাবে দেখানোর জন্য। নেক্সট আমার টপিক হচ্ছে ম্যাগনেটাইজেশন। ঠিক আছে, এটা আরেকটা নতুন রাশি। কিন্তু আমি বলেছি এখানে প্রচুর, আমি প্রথম দিনে বলেছিলাম তোকে প্রচুর নতুন নতুন রাশির সাথে তোমরা পরিচিত হবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, যেগুলো কিন্তু মনে রাখতে হবে। অনেকটা দেখবে একই রকম মনে হচ্ছে সবগুলোই, কিন্তু একই নয়, তাদের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, মনে হবে একই, তাই ভালো করে একটু বুঝবে জিনিসগুলো কী কী মনে রাখতে হবে। দেখো পরিষ্কার বলছি, ফিজিক্স হলেও কিন্তু এখানে মনে রাখতে হবে, মনে না রাখলে ভুলে যাবে সব। তো ম্যাগনেটাইজেশন বা চুম্বকন যেটাকে বলছে, অর্থাৎ একটা বস্তুকে আমি চুম্বকে পরিণত করছি। ঠিক আছে, মেন কথা হচ্ছে, তার মধ্যে কথা হচ্ছে এইটা। এখন এটা একটা কিন্তু রাশি, অর্থাৎ তাকে পরিমাপযোগ্য। তো প্রথমত আমাকে তাহলে একটু বেসিক জায়গা থেকে আসতে হবে। বেসিক জায়গাটা হচ্ছে এটাই যে আমার এই ফর্মুলা আমার জানা, যে বি ইকুয়াল টু বি নট ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ, অর্থাৎ শূন্য মাধ্যমের যে চৌম্বক ক্ষেত্র, ধরো সাপোজ একটা শূন্য মাধ্যমে একটা চুম্বক ক্ষেত্র, সেখানে বি ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ। এইচটার সঙ্গেও তোমরা পরিচিত। দেখো প্রথম চ্যাপ্টারে আমি পড়েছিলাম ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলেছিলাম, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, এখানে চৌম্বকন ক্ষেত্র বলছি, এটাকে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যও বলা হয়, ম্যাগনেটিক ইন্টেন্সিটিও বলা হয়। মিউ দিয়ে গুণ করলেই বি পাওয়া যায়, প্রথম চ্যাপ্টারে তোমরা পড়েছো। এখন বলছে যদি মিউ নট, আচ্ছা অর্থাৎ শূন্য মাধ্যমে যেহেতু আমি আছি, সেহেতু অত সিম্পলি আমি লিখে দিতে পারলাম। কিন্তু যদি শূন্য মাধ্যমে না থাকতাম, তাহলে কখনোই কিন্তু আমার একটা অন্য কোনো মাধ্যমে যদি আমি বিচার করতাম, তাহলে কিন্তু সেখানে যদি চৌম্বক ক্ষেত্র বি হতো, তাহলে সেই বি কিন্তু কখনোই মিউ নট এইচের সঙ্গে সমান হতো না। ঠিক আছে, কারণ কি না, মিউ নট এটা কিন্তু শূন্য মাধ্যমের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এখন পদার্থটা যদি ধরো তোমার পরাচুম্বক বা যদি অয়স্চুম্বক যদি হয়, অর্থাৎ আমার সামান্যতম ম্যাগনেটিক প্রপার্টি তার মধ্যে আছে, অথবা খুব বেশি পরিমাণে আছে। পরাচুম্বকের সামান্য আছে, অয়স্চুম্বকের খুব বেশি পরিমাণে আছে, তো আছে কিছুটা অন্ততপক্ষে, এটা হচ্ছে কথা। তো সেরকম যদি পদার্থ হয়, তাহলে এই বিটা অবশ্যই এটার থেকে বেশি হবে, কারণ এর মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি ঢুকে আছে। ঠিক আছে, সো মিউ নট এইচের থেকে কিন্তু সে বেশি হয়ে যাবে যদি আমি সেরকম কোনো পদার্থকে রাখি। অয়স্চুম্বক আমি তিরস চুম্বক রাখলে আমার সেই জিনিসটা হতো না, সেটা কমে যেত তাহলে। কিন্তু যদি আমি অয়স্চুম্বক রাখি, প্যারাম্যাগনেটিক যদি বা অয়স্চুম্বক যদি রাখি, অর্থাৎ চুম্বক ম্যাগনেটাইজেশন প্রপার্টি যার মধ্যে রয়েছে, সেরকম কিছু রাখি, তাহলে কিন্তু আমি দেখতেই পাবো যে আমি একটু আগেই দেখলাম যে চৌম্বক ক্ষেত্রটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে। ঠিক আছে, তো এখানেও কিন্তু তাই চৌম্বক ক্ষেত্রের মানটা কিন্তু বেড়ে যাবে। প্রথম যেটা আমি দেখাচ্ছিলাম তোকে, চৌম্বক আবেশ রেখা বলে যেটা পড়াচ্ছিলাম, সেখানে দেখলাম যে হ্যাঁ
ম্যাগনেটিক কোনো মেটাল বা পদার্থ যদি রাখি চুম্বক পদার্থ, তাহলে কিন্তু বাড়ে। তো পরাচুম্বকের মধ্যেও সামান্যতম সেই ধর্মটা আছে, অয়স্চুম্বকের মধ্যে খুব বেশি মাত্রায় আছে, অর্থাৎ বৃদ্ধি পাবে। তাহলে বেড়ে গেল, তাহলে এই যে বেড়ে গেল, তাহলে সেটাকে ব্যালেন্স করবো কী করে? এখন যদি সমান চিহ্ন বসে, তার মানে একটা এক্সট্রা জিনিস এখানে ঢুকেছে, যেটা তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে সে নিজে যখন চুম্বকে পরিণত হয়ে যায়, একদম আবেশ রেখা পড়ানোর সময় নিজে যখন চুম্বকে পরিণত হয়ে যায়, তখন তার নিজস্ব একটা লাইন্স অফ ফোর্স বা চুম্বক ক্ষেত্র সে তৈরি করতে থাকে, যেটা কিনা অ্যাড হয় ওই চুম্বকের সঙ্গে, তাহলে বৃদ্ধি পাবে। যদি সাবট্র্যাক্ট হয়ে যায় বা মাইনাস হয়ে যায়, তাহলে সেটা কমে যাবে। তাহলে এখানে বুঝতে পারছি যে আমার একটা এক্সট্রা পদ এখানে লেগে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে মিউ নট এইচ এইটা কি হচ্ছে না, বাহ্যিক কারণে উৎপন্ন চুম্বক ক্ষেত্র থেকে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে অ্যাপ্লাইড ফিল্ডের জন্যে প্রথম পার্টটা। আর নেক্সট পার্টটা কিসের না, পদার্থের মধ্যে আবিষ্ট চুম্বকত্বের জন্য। দেখো আবার সেই জিনিসটাই কিন্তু ঘুরে এলাম, অর্থাৎ সেটা সাময়িক হতে পারে, সাময়িক কিন্তু আছে তো, যতক্ষণ সে চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে ততক্ষণ তো সে চুম্বক হয়েই আছে। এই আলপিনগুলো যতক্ষণ তোমার লেগে আছে পেরেকের সঙ্গে, ততক্ষণ তার বৈশিষ্ট্য চুম্বক সে থাকবে। পরপর পরপর ওর সঙ্গে পিনগুলোকে যদি তুমি যুক্ত করতে থাকো, সবগুলো পিন একসঙ্গে আটকে যাবে পরপর পরপর, তো সেটা থাকবেই অবশ্যই। আচ্ছা বেশ, তাহলে এই পার্টটা আমার তাহলে হচ্ছে আবিষ্ট চুম্বকত্বের জন্য। তাহলে এই দুটো মিলে আমার এই জিনিসটা এলো। আচ্ছা, এই এমটাকে এখানে বলা হচ্ছে দিস ম্যাগনেটাইজেশন, ঠিক আছে? মিউ নট ইন্টু এম, ম্যাগনেটাইজেশন। অর্থাৎ দেখো এমটা কিন্তু এইচের মতোই একটা রাশি, কারণ আমি তোমাদেরকে বলেছি যে দ্যাট ইজ বি ইকুয়াল টু মিউ নট এইচ আবার মিউ ইন্টু এম। তাহলে এম আর এইচের যে একই ক্যাটাগরির রাশি, অর্থাৎ এরা কিন্তু আলাদা জিনিস নয়। তা না হলে কিন্তু দুজনকে মিউকে গুণ করে যোগ করতে পারতাম না দুটোকে, এই দুটো রাশিকে, কারণ মিউটা সেম, দুজনের কাছে কমন। তাহলে এইচ আর এম যদি একই জিনিস না হতো, তাহলে কারণ তোমাদের বারে বারে আমি একটা কথা বলি যে ডাইমেনশন না মিললে কোনো যোগ করা যায় না, এনার্জির সঙ্গে এনার্জিকে যোগ করা যায়, আলুর সঙ্গে আলুকে যোগ করা যায়, আলুর সঙ্গে পটলকে যোগ করা যায় না। সো এটাও ঠিক তাই, সেম জিনিস কিন্তু, ঠিক আছে? সো চুম্বকন বা এটাকে ম্যাগনেটাইজেশন বলছে, এটা নতুন তাহলে তোমার রাশি শিখলে ইজ ম্যাগনেটাইজেশন। এর সংজ্ঞাটা অনেকভাবে দেওয়া যায়, বাট আমরা যেটা শিখবো যে কোনো একটা চৌম্বক পদার্থের মধ্যে কোনো একটা বিন্দুর চারপাশে যদি একক আয়তন কল্পনা করি, সেই একক আয়তনের মধ্যে যে চুম্বক ভ্রামক, সেই একক আয়তনের যে চুম্বক ভ্রামক সেটাকেই বলছে ম্যাগনেটাইজেশন, ঠিক আছে? সো একক আয়তনের চুম্বক ভ্রামক, তাহলে এর এককটা কী করে বার করবো? ম্যাগনেটাইজেশন এম ইকুয়াল টু তাহলে চুম্বক ভ্রামক আগের দিন পড়িয়েছি পিএম বাই তাহলে ভি বা আয়তন, ঠিক আছে? চুম্বক ভ্রামকের একক হচ্ছে কী ছিল? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ভালো করে দেখে নেবে, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে এটাকে মিটার কিউব দিয়ে ভাগ হবে, যেহেতু আয়তন দিয়ে ভাগ করছি, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার, অর্থাৎ এইচের সঙ্গে একই ডাইমেনশন, ঠিক আছে? অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে বি, এইচ, এম এরা তিনজনাই হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর। এগুলো কিন্তু সব ভেক্টর কোয়ান্টিটি, কারণ বি ভেক্টর কোয়ান্টিটি, এইচ ভেক্টর কোয়ান্টিটি, সো এমও ভেক্টর কোয়ান্টিটি হবে। তা নাহলে তো যোগ করতে পারবো না আমি তাদেরকে, একটা স্কেলার একটা ভেক্টর। ওই দুটো এইচ আর বি যে ভেক্টর আমরা আগেই পড়েছি, কিন্তু এমটা জানতাম না, সো এমও একটা ভেক্টর কোয়ান্টিটি, তিনজনেই কিন্তু ম্যাগনেটিক ভেক্টর, ঠিক আছে? বেশ, নেক্সট আর একটা নতুন রাশি, তাহলে ম্যাগনেটাইজেশন বলে আজকে। তাহলে তুমি চুম্বক ভেদ্যতা বা তোমরা পড়েছো, পারমিয়েবিলিটি পড়েছো, নতুন রিলেটিভ পারমিয়েবিলিটি আর একটা নতুন রাশি জেনেছো। আর কি জেনেছো? ম্যাগনেটাইজেশন জানলে, নতুন আর একটা জানলে এম, ম্যাগনেটাইজেশন। নেক্সট জানছি হচ্ছে চুম্বক প্রবণতা, যাকে বলা হয় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ঠিক আছে? আমাদেরকে দেখো অনার্সে ইংরেজিতেই পড়তে হতো, সো আমার কাছে ইংরেজি নামগুলো একটু বেশি পরিচিত। সাসেপ্টিবিলিটি এই বানানটাই মনে রাখতে হতো খুব কষ্ট করে তখন, সাসেপ্টিবিলিটি, ঠিক আছে? SUSCEPTIBILITY, সাসেপ্টিবিলিটি মনে রাখবে, ঠিক আছে? কী জিনিস সেটা? তা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে দেখো চৌম্বক ক্ষেত্রের যে বাইরের যে চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ অ্যাপ্লাইড যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেই চৌম্বক ক্ষেত্রের ইন্টেন্সিটি বা প্রাবল্য, অর্থাৎ এইচ, সোজা কথায় এই এইচটা যত বেশি হবে, আমি সেখানে যখন একটা লোহা বা আলপিন বা পিন বা নিকেলকে রাখবো, সে তত বেশি চুম্বকিত হবে। এটা তো খুব স্বাভাবিক। আমি যদি সেই লোহাটাকে বা আলপিনটাকে যদি একটা দুর্বল চুম্বকের কাছে নিয়ে যাই, তাহলে সে তার চুম্বক যে আবেশ বা আবেশিত যে চুম্বকত্ব, সেই চুম্বক আবেশটাও খুব নিম্নমানের হবে বা খুব কম মেরু শক্তির হবে। কিন্তু যদি একটা স্ট্রং ম্যাগনেটের কাছে আমি নিয়ে যাই তাকে, তাহলে সে স্ট্রংভাবেই সে ইনডিউসড হবে বা আবেশিত হবে, ঠিক আছে? অর্থাৎ তাহলে ম্যাগনেটিক ইন্টেন্সিটির সঙ্গে ম্যাগনেটাইজেশন এরা কিন্তু হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ ম্যাগনেটিক ইন্টেন্সিটি যত বাড়বে, আমি যত বেশি ম্যাগনেটিক ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি রাখবো তীব্র,
তত বেশি আমার চুম্বকিত হবে পদার্থটা, তত বেশি তার সেই যেটা যে চুম্বক, সাময়িক যে চুম্বক, সেই চুম্বকটা ক্ষমতা তত বেশি হবে। সো সমানুপাতিক। তাহলে এদেরকে যদি ইকুয়াল করি, সো এম ইকুয়াল টু কে ইন্টু এইচ। এই কেই বলা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা ম্যাগনেটিক চৌম্বক প্রবণতা। ঠিক আছে, চৌম্বক প্রবণতা অর্থাৎ এটা প্রবণতাটাকে ইয়েতে কী বলে, সেই মানে হওয়ার মতো একটা চেষ্টা। ঠিক আছে, ওই রকম এটাকে বলা হচ্ছে প্রবণতা। ঠিক আছে, সো চুম্বক হওয়ার একটা চেষ্টা। তাহলে আমার কাছে অলরেডি রয়েছে হচ্ছে যে বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, অবশ্যই মাথায় একটা তীর দিতে হবে। বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, মিউ মানে চুম্বক ভেদ্যতা, বুঝতেই পারছো, ফ্রি স্পেসে নয় কখনোই এটা। আবার আমি এটাও পেয়েছি বি ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ প্লাস এম, অলরেডি দেখো আমি পেয়েছি এখান থেকে, এই এক্সপ্রেশনটাকে আমি এখানে লিখেছি আবার। আচ্ছা, আবার নতুন করে পেলাম এম ইকুয়াল টু কে এইচ। তাহলে এই এমের জায়গায় আমি এবার কে এইচটাকে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এমের জায়গায় কে এইচকে বসিয়ে দিয়েছি আর বি এর জায়গায় মিউ এইচকে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো সবগুলোর সঙ্গে এইচ চলে এলো। তাহলে এইচটাকে আমি বাইরে বার করে নিয়েছি, কেটে দিতে পারি দুদিক থেকে, কোনো অসুবিধা নেই। এইচ কেটে দিয়েছি, পড়ে থাকলো কি মিউ ইকুয়াল টু মিউ নট ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস কে। কে হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা প্রবণতা। ঠিক আছে, তাহলে এবার মিউ নটকে মিউ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি হলো, মিউ আর হয়ে গেল, অর্থাৎ আপেক্ষিক ভেদ্যতা হয়ে গেল। আপেক্ষিক ভেদ্যতা সমান, তাহলে আমার দাঁড়াচ্ছে 1 প্লাস কে। তাহলে কে ইকুয়াল টু হচ্ছে মিউ আর মাইনাস 1, অর্থাৎ আপেক্ষিক ভেদ্যতা -1। অর্থাৎ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক প্রবণতা বা চৌম্বক প্রবণতার সঙ্গে আমি আপেক্ষিক ভেদ্যতা, রিলেটিভ পারমিবিলিটির একটা রিলেশন তৈরি করতে পারলাম। দিস ইজ দ্য রিলেশন। এই রিলেশন আমার মনে রাখতে হবে। ঠিক আছে, এখন এই কে আমাকে কিন্তু কিছু ইনফরমেশান দেবে, অর্থাৎ ম্যাগনেটিক প্রবণতা, যে সাসেপ্টিবিলিটি যেটাকে বলছি আমি, চৌম্বক প্রবণতা, সেই কে আমাকে কিছু ইনফরমেশান দেবে। কীরকম ইনফরমেশান? খুব মানে খুব দামি ইনফরমেশান কিছু নয়, অলরেডি আমি যে ইনফরমেশানগুলো পেয়ে গেছি। অর্থাৎ কোনটা আমার প্যারাম্যাগনেটিক হবে, কোনটা ডায়াম্যাগনেটিক হবে, কোনটা ফেরোম্যাগনেটিক হবে। সো দেখো, প্রথমে বুঝতে পারছি যে এটা ডায়াম্যাগনেটিক, আমার একটা তিরস্চুম্বক দিচ্ছে আমাকে, যখন কি না কে লেস দ্যান 0। অর্থাৎ দেখো, ওখানে আমি যেটাকে মিউ আর লেস দ্যান 1 বলেছিলাম, এখানে আমি দেখতে পেলাম যে কে হচ্ছে মিউ আর -1 এর সঙ্গে সমান। তাই সিম্পলি কে লেস দ্যান 0 করলেই যখনই মিউ আর লেস দ্যান 1 হবে, অর্থাৎ কে লেস দ্যান 0 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে, কে এর মানটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে কিন্তু এটা তিরস্চুম্বক, অর্থাৎ কপার। সে তার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি কোনো নেই তো বটেই, উল্টে বিপরীত একটা নেচার আছে, সে একটু মানে বিকর্ষণই করার চেষ্টা করে, যদিও সেই বিকর্ষণ বলে বোঝা যায় না। আচ্ছা, আবার কে যদি স্লাইটলি গ্রেটার দ্যান 0 হয়, একটু বড়, সেক্ষেত্রে মিউ আর গ্রেটার দ্যান 1 হবে, এবং সেক্ষেত্রে আমি জানি যে এটা প্যারাম্যাগনেটিক হবে, অর্থাৎ পরাচুম্বক হবে। অ্যালুমিনিয়াম যেরকম সামান্য আকর্ষণ ক্ষমতা থাকবে, কিন্তু বোঝা যায় না সেটা। অর্থাৎ এরা দুজনই কিন্তু নন ম্যাগনেটিক। ঠিক আছে, অর্থাৎ চুম্বক, অচুম্বক পদার্থ। বাট কে যদি গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ অনেক যদি বড় হয়, পজিটিভ ভ্যালু এবং অনেক যদি বড় হয়, তাকে সেক্ষেত্রে আমার হচ্ছে তোমার অচুম্বক বা ফেরোম্যাগনেটিক ভালোভাবে আকর্ষণ করবে। সো আমার এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় হচ্ছে ফেরোম্যাগনেট, অর্থাৎ যারা চুম্বক, মানে চৌম্বক পদার্থ যারা, অ্যাকচুয়ালি আমি যেটাকে বলি লোহা, নিকেল, কোবাল্ট, এদেরকে। বাকিগুলো নিয়ে আমার আলোচনা কিছু নাই। একটু তোমরা বইটা দেখবে, কিছু কিছু জিনিস আছে সেগুলো একটু পড়ে নেবে তোমরা, অসুবিধা কিছু হবে না, খুব পড়ে কিছু। আর তিনজনের এই তিনটে প্রপার্টি, মানে পদার্থের মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা একটু ভালো করে দেখে রাখবে, পড়ে রাখবে, নিজেরাই বুঝতে পারবে। আসলে বইয়ে দেখবে ছক করে দেওয়া আছে সুন্দর করে, সব বই থাকে। বেশ, তাহলে আমার এবার আলোচনার বিষয় হচ্ছে যে অয়স্চুম্বক বা ফেরোম্যাগনেটিক পদার্থ। ফেরোম্যাগনেটিক নেচার বস্তুগুলোকে আমি জানি যে চুম্বক ক্ষেত্রে রাখলেই তারা নিজেরাই চুম্বকে পরিণত হয়ে যাবে, এবং যার এক্সপ্রেশন হচ্ছে আমাকে এটা দেবে। এখান থেকে আমি পেয়েছি এম ইকুয়াল টু কে এইচ। এই কে এর মানটা খুব বেশি হওয়ায়, দেখো এখানে বুঝতেই পারছো যে কে এর মানটা তো বেশি হবেই, কারণ ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে আমি তো বলেই দিচ্ছি যে কে এর মানটা খুব বেশি। তাহলে কে এর মান যদি খুব বেশি হয়, তাহলে বি এর মানটাও বাড়বে। এখন তাহলে বি এর মানটা বাড়ছে কে এর মানের ওপর, এদের মান কি এইচের মান কিন্তু ফিক্সড, বাড়াবাড়ির ব্যাপার নেই কিন্তু। ঠিক আছে, ও কিন্তু বাইরে থেকে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কে এর মানটাই কিন্তু তাহলে এখন তাহলে বি এর মানটাকে ডমিনেট করছে, অর্থাৎ বি এর মানটাকে কন্ট্রোল করছে বলতে পারি আমি। অর্থাৎ কে এর মান বেশি যদি হয়, তাহলে বি এর মান বাড়বে, কে এর মান যদি কম হয়, তাহলে বি এর মান বাড়বে না, সিম্পলি। অর্থাৎ কে এর মান যত বেশি হবে, অর্থাৎ যত বেশি চৌম্বকত্ব ওর মধ্যে থাকবে, যে পদার্থটার মধ্যে, চৌম্বক পদার্থের মধ্যে, বি তত বাড়বে, অর্থাৎ চৌম্বক আবেশ তত বেশি হবে, আবেশের ফলে সে তত বেশি চুম্বকে পরিণত হবে, এবং
তার ইয়ে তত, এবং চৌম্বক ক্ষেত্রটার মান বি এর মানও তত বাড়িয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ এখানে তাহলে ম্যাগনেটাইজেশনটাই দেখা যাচ্ছে যে এম হচ্ছে তোমার এই আবিষ্ট চুম্বকের প্রভাবে কিন্তু বি এর মানটা বাড়া কমা করছে, এবং অর্থাৎ বিয়েটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে এই কে বা এম এর ওপরে। ঠিক আছে, সিম্পলি কথাই, কারণ কে মানে তো এম, আমি যদি আরও পরিষ্কার করে বলি, কারণ কে তো এইচের সঙ্গে গুণ হয়ে তো এম তৈরি করছে, সো এম আর কে একই। অর্থাৎ তাহলে ম্যাগনেটাইজেশন বা চুম্বকন যে রাশিটার কথা বললাম, এই রাশিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রাশি এক্ষেত্রে। তাহলে বেশ, নেক্সট আমার আরও দুটো রাশি নতুন। এবার দেখো, এবার একটু বিরক্ত লাগবে আমি মানছি, বাট আবারও বলছি একটু ভালো করে মনে রাখো, দুটো রাশি কিন্তু খুব একটু মন দিয়ে শুনবে জায়গাটা, কারণ দুটো রাশি কিন্তু অনেকটা একই রকম মনে হয় শুনে, কিন্তু একই রকম নয়, একই নয় কিন্তু দুজনা। একটা হচ্ছে যে চুম্বক ধারণ ক্ষমতা, দ্যাট ইজ রিটেনটিভিটি, রিটেন করা বলে না, এটা ধরে রাখা, রিটেন করা। এই দেখবে তোমাদের আইপিএলে যখন একটা টিম সিলেকশন হয় বলে যে আমি এই প্লেয়ারদেরকে রিটেন করছি, অর্থাৎ ধোনিকে আমি ধরে রাখছি, আমি ভালো প্লেয়ারগুলোকে ধরে রাখছি, তো রিটেন করে রাখছি। সো রিটেনটিভিটি অর্থাৎ চুম্বকটাকে ধরে রাখার ক্ষমতা। আর একটা হচ্ছে যে চুম্বক সহনশীলতা। ঠিক আছে, দুটোর মধ্যে তফাৎ আছে, কিন্তু ধরে রাখার ক্ষমতা হচ্ছে যে আমি একটা বস্তুকে রেখে দিলাম, চুম্বক হলো, চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম, পদার্থটাকে চুম্বক হয়ে গেল, আবার চুম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলাম, তারপর কি হলো, সরিয়ে নেওয়ার পর সে কি আবার সঙ্গে সঙ্গে লোহা হয়ে যাবে, নাকি না বেশ কিছুক্ষণ ধরে সে নিজের চুম্বকত্বটাকে ধরে রাখতে পারবে, তারপর আস্তে 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 হ্যাঁ ডিম্যাগনেটাইজড হতে 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 লাস্টে গিয়ে সে আবার নিজের লোহাতে পরিণত হবে, এটা আমরা জানি। কিন্তু কতটা সে ধরে রাখতে পারছে নিজেকে, এটাই হচ্ছে তার চুম্বক রিটেনটিভিটি বা ম্যাগনেটিক রিটেনটিভিটি বা চুম্বক ধারণ ক্ষমতা। তাহলে কি বলবো সংজ্ঞাতে যদি বলি, তাহলে বলতে যে ধর্মের জন্যে কোনো চুম্বক পদার্থকে তার চুম্বক ক্ষেত্র থেকে যদি সরিয়ে নেওয়ার পরও কিছু পরিমাণ চুম্বকত্বকে ধরে রাখতে পারে, ঠিক আছে, তো সেই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হচ্ছে তোমার চুম্বক ধারণ ক্ষমতা। দেখো এটা একটা নেচার, কিন্তু আমি এটাকে ওইভাবে পরিমাপ করা একটু সত্যি অসুবিধা। ঠিক আছে, সহনশীলতাটা কি? সহনশীলতাটা আবার অনেকটা এরকম, কিন্তু পুরোটা নয়। জিনিসটা কি বলি একটু, সহনশীলতা হচ্ছে যে কোনো চুম্বককে যদি তুমি চুম্বক পদার্থকে তুমি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে, সে চুম্বক হয়ে গেল। আচ্ছা, হয়ে যাওয়ার পর এইবার আমি তাকে বারে বারে ব্যবহার করব, ঠিক আছে, বিভিন্ন কাজে ব্যবহার করছি, তাতে সে ধীরে 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 তার চুম্বকত্ব লোপ পাচ্ছে, পেতে 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 লাস্টে গিয়ে সে আবার আগের অবস্থায় আসছে, অর্থাৎ লোহা হচ্ছে বা নিকেল হচ্ছে। কিন্তু এই যে বারংবার ব্যবহারের পরও সে কতক্ষণ অবধি ধরে রাখতে পারছে নিজেকে, বুঝতে পারলাম? অর্থাৎ সে কতক্ষণ অবধি তারপরেও সে নিজেকে ধরে রাখতে পারছে চুম্বকত্বটা, এইটাই হচ্ছে তার সহনশীলতা। অর্থাৎ সে কতটা সহ্য করতে পারে, সোজা কথা হচ্ছে কতটা সহ্য করতে পারে, ঠিক আছে, সহনশীলতা। আচ্ছা, এইবার এইটাকে বোঝানোর জন্যে তোমাদের একটা আমি গ্রাফ দেখিয়েছি। এই গ্রাফটাকে অ্যাকচুয়ালি এখানে এম ভার্সেস এইচ গ্রাফটা না হয়েছে, অর্থাৎ ম্যাগনেটাইজেশন ভার্সেস তোমার ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা গ্রাফ টানা হয়েছে। দু ধরনের পদার্থ এখানে নিয়েছি আমরা, অর্থাৎ একটা হচ্ছে ইস্পাত আর একটা হচ্ছে কাঁচা লোহা। এই শব্দ দুটোর সঙ্গে বা এই পদার্থ দুটোর সঙ্গে তোমরা ছোটোবেলায় পড়েছো, ক্লাস 8-9-এও তোমরা পড়েছো যে হ্যাঁ কাঁচা লোহাকে তড়িৎ চুম্বক করতে কাঁচা লোহা ব্যবহার করা হয়, আর ইস্পাত ব্যবহার করা হয় এমনি কৃত্রিম চুম্বক, এমনি যে কৃত্রিম চুম্বক সেটা তৈরি করতে। কেন ব্যবহার করা হয় তোমরা পড়েছো ঠিকই, কিন্তু ডিটেলস জানতে না, এখানে একটু বেশি জানবে। এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, খুব ফটোমটো জিনিস একটা, দেখেই ভয়ঙ্কর লাগছে, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা তোমাদের প্র্যাকটিক্যালে কিন্তু আছে, যদিও তো আমাদের কাছে মেশিন নেই, তাই আমরা এই প্র্যাকটিক্যালটা করাই না, কিন্তু তোমার সিলেবাসে আছে কিন্তু প্র্যাকটিক্যালটা। যদিও কোনো স্কুল, আমার যত ধারণা কোনো স্কুলেই বোধহয় এই ইনস্ট্রুমেন্টটা বোধহয় নেই, এই প্র্যাকটিক্যালটা করার, কারণ এটা অনার্সে আমরা করেছি। এটা খুব মানে বেশ কঠিন প্র্যাকটিক্যাল বলে এটাকে পরিচিত ছিল। বিশেষ করে এই কার্ভ আঁকা, এই কার্ভ আসতো না, এখানে তো আমি হাতে এঁকে দিয়েছি, কিন্তু ওই কার্ভ ভ্যালু পুট করে করে ওই কার্ভ নিয়ে আসা বেশ কঠিন। এটাকে বিএইচ কার্ভ বলা হতো, বি ভার্সেস এইচ কার্ভ বলা হতো। এখানে যদিও এম দিয়ে গেছে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো কার্ভটার নেচারটা আমি একটু শুধু দেখব। প্রথমত হচ্ছে যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, যেটা বাইরে থেকে আমি প্রয়োগ করছি, সেটাই হচ্ছে এইচ। আমি যে খুব ভালো করে জানি যে সেটাকে যদি আমি বাড়াই, প্রথমে আমি লাল কার্ভটাকে দেখি, হ্যাঁ, এটা ইস্পাতের কার্ভ, লাল কার্ভটা হচ্ছে আমার ইস্পাতের কার্ভ। তো ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমি বাড়াই, এতে এইচকে যদি বাড়াই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমি এইচকে বাড়াচ্ছি, এক্স অক্ষ বরাবর এইচকে বাড়াচ্ছি, তাহলে স্বাভাবিকভাবেই আমার
এমটাও বাড়বে, ওয়াই অক্ষ বরাবর এমটাও বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে পেতে আমি এখানে এলো, একটা জায়গায় এলো ম্যাক্সিমাম, ঠিক আছে, যেরকম এইচ এখানে। এইবার আমি ডিম্যাগনেটাইজড করছি, অর্থাৎ আমি এবার ওকে ওর চৌম্বকত্বটাকে কেড়ে নিতে চাইছি, ঠিক আছে, ডিম্যাগনেটাইজড করার চেষ্টা করছি। তাহলে কি হবে, সে আমার ধারণা ছিল যে সে হয়তো এই পথে এই করে বেড়ে এখানে গেল, তাহলে হয়তো এই পথেই হয়তো ফিরে আসবে, অর্থাৎ রিভার্সেবল পাথ। কিন্তু না, রিভার্সেবল হবে না। তোমরা পড়েছো থার্মোডাইনামিক্সে রিভার্সেবল আর ইরিভার্সেবল প্রসেস, থার্মোডাইনামিক্সে পড়েছো, কিন্তু এই পথে কিন্তু সে আর ফিরবে না। অর্থাৎ যেভাবে সে চুম্বকিত হতে হতে গেছে সে সেইভাবেই বিচুম্বকিত হতে হতে আসবে না, ডিম্যাগনেটাইজড হতে হতে আসবে না, সে কিন্তু এই পথ ধরবে তখন। এখন এই পথের তাৎপর্যটা কি? এই পথের তাৎপর্য হচ্ছে এটাই যে দেখো, আমি এইচটাকে কমাতে 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 জিরোতে চলে এলাম। এইচ যখন শুরু করেছিলাম তখন এইচও জিরো ছিল, এমও জিরো ছিল, কিন্তু এখন যখন ডিম্যাগনেটাইজড করছি, অর্থাৎ আমার এই পথে বেড়েছে, তারপরে সে কিন্তু এই পথ ফলো করছে এখন, ঠিক আছে, এ বি ডি এই পথ ফলো করছে, বাইরের পথটা। তাহলে এখন দেখো আমি এইচটাকে জিরো করে দিয়েছি, কিন্তু এম এর একটা সার্টেন ভ্যালু আমি এখনও পাচ্ছি, এবং সেটা কিন্তু বেশ বেশি, এত দূর অবধি। অর্থাৎ আমার বাইরেকার যে চুম্বক ক্ষেত্র সেটাকে জিরো করে দিয়েছি, অর্থাৎ আমি চুম্বক ক্ষেত্র থেকে জিনিসটাকে সরিয়ে নিয়েছি, সেই লোহাটাকে বা ইস্পাতটাকে বা কাঁচা ইস্পাতটাকে এখানে বলবো, ইস্পাতটাকে সরিয়ে নিয়েছি। তা সত্ত্বেও কিন্তু ম্যাগনেটাইজেশন কিন্তু এম একটা ভ্যালু রয়েছে, এম কিন্তু জিরো হয়নি, ঠিক, অর্থাৎ সে ধরে আছে, সে চুম্বকত্বটাকে কিন্তু ধরে আছে। এবার আমি আরও ওটাকে বিচুম্বকিত করছি, অর্থাৎ নেগেটিভের দিকে চলে আসছি এইচকে নিয়ে, করতে 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 দেখছি ও হ্যাঁ কমছে, অবশ্যই চুম্বকন ক্ষমতা অবশ্যই কমবে। অর্থাৎ তার মানে কি, আমি এবার এটাকে ইউজ করছি, কিন্তু ওই চুম্বকটাকে আমি ডিম্যাগনেটাইজড করছি, মানে অ্যাকচুয়ালি কিন্তু ওই চুম্বক শক্তিটাকে আমি ব্যবহার করছি, তার ফলে চুম্বক শক্তিটা কিন্তু ক্ষয় পাচ্ছে। অর্থাৎ আমি এবার নেগেটিভের দিকে নিয়ে আসছি, এক্স অক্ষ বরাবর নেগেটিভ আসছে। দেখো এই চুম্বকত্ব, এই ম্যাগনেটাইজেশন আস্তে আস্তে কমছে 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 কমতে 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 এই সিতে গিয়ে জিরো হলো। অর্থাৎ আমি এতটা নেগেটিভ যায় ভ্যালুতে নিয়ে এলাম, তারপরে কিন্তু সে জিরো হলো, ঠিক আছে, অর্থাৎ আবার আগের অবস্থায় ফিরে এলো। এতটা আমাকে ডিম্যাগনেটাইজড করতে হলো, তবেই আমি জিরোতে পেলাম। এতক্ষণ অবধি কিন্তু সে ধরে রেখেছিল। আচ্ছা, তারপরে পরেরটা আমাকে ছেড়ে দাও, পরেরটা আবার সে কমতে কমতে মাইনাসের দিকে আসবে। আমি আরও যদি কমাই অবশ্যই ব্যাপারটা, তাহলে তার ম্যাগনেটিক প্রপার্টিগুলো আরও নষ্ট হতে শুরু করবে, শেষ পর্যন্ত এক জায়গায় এসে থামবে। তারপর যদি আমরা ম্যাগনেটাইজ করতে শুরু করি, তাহলে দেখো আবার সে বাড়তে শুরু করবে, আবার সে বাড়তে শুরু করবে, এবং এখানে এসে থাকবে। ডিম্যাগনেটাইজ করার পরও কিন্তু সে তাকে ম্যাগনেটাইজ করতে পারবো না, কারণ আমি দেখো অলরেডি আমি তো আবার জিরোতে চলে এসেছি, এইচ কিন্তু জিরোতে চলে এসছে। তা সত্ত্বেও দেখো ও কিন্তু ম্যাগনেটাইজেশন তো হচ্ছেই না, উল্টো দিকে হয়ে আছে, অর্থাৎ নেগেটিভ হয়ে আছে, অর্থাৎ কোনো ম্যাগনেটাইজেশন তার মধ্যে নেই, কোনো আবেশের ব্যাপার নেই। আবার তাকে বাড়াতে শুরু করলে তখন আবার সে এটা হচ্ছে, অর্থাৎ তাকে ধরে রাখার ক্ষমতা তার আছে যথেষ্ট ইস্পাতের, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমি কাঁচা লোহার গ্রাফটা লক্ষ্য করি, কাঁচা লোহার গ্রাফটা কি বলছে না, এই নীল ছবিটা হচ্ছে কাঁচা লোহার গ্রাফ। অর্থাৎ দেখো এখানে আমি সামান্যতম একটু বাড়িয়েছি, এইচটাকে বাড়িয়ে জাস্ট এখানে নিয়ে এসেছি, অমনি দেখো এত দূর অবধি উঠে গেছে ম্যাগনেটাইজেশন, অর্থাৎ চুম্বক আবেশ মানে ম্যাগনেটাইজড হয়ে গেছে অনেক বেশি, অল্প একটু এইচ বাড়ানোতেই, অর্থাৎ আমার বা অ্যাপ্লাইড যে ম্যাগনেটিক ফিল্ড বা বাইরে থেকে চুম্বক ক্ষেত্র যেটা প্রয়োগ করি সেটা অল্প দেওয়াতেই আমি দেখছি যে ওই কাঁচা লোহাটা ব্যাপকভাবে চুম্বকিত হয়ে গেছে, অর্থাৎ একদম পিকে চলে গেছে, যেখানে একে পিকে আনতে গিয়ে কিন্তু আমাকে অনেক বেশি ম্যাগনেটাইজ চুম্বকত্ব দিতে হয়েছিল, কিন্তু অল্প দিতে চলে গেছে, ঠিক আছে। এইবার আমি যদি তাকে ডিম্যাগনেটাইজ করতে শুরু করি অর্থাৎ এবার ওকে আমি ওই চুম্বকত্বটা আবার কেড়ে নিচ্ছি ওর কাছ থেকে, ঠিক আছে, চুম্বকত্ব করেছি, কেড়ে নিচ্ছি, এও কিন্তু সেই একই পথে ফিরে আসবে না, ঠিক আছে, এও এই পথে ফিরে আসবে, এবার এই পথে ফিরছে, বি ড্যাস্ট, এ ড্যাস্ট, বি ড্যাস্ট, সি ড্যাস্ট, ডি ড্যাস্ট, এই পথে ফিরছে। এবার দেখো এখানেও কিন্তু দেখো আমি ম্যাগনেটাইজেশনটাকে এইচটাকে বাইরে অ্যাপ্লাই ফিল্ডটাকে করতে করতে জিরো করে দিয়েছি, অর্থাৎ সরিয়ে নিয়েছি আমি চুম্বক ক্ষেত্র থেকে। তা সত্ত্বেও দেখতে পাচ্ছি যে আমার কিন্তু অনেকটা সে কাঁচা লোহা ম্যাগনেটাইজড হয়ে আছে এখনও, ঠিক আছে, অনেকটা ম্যাগনেটাইজড হয়ে আছে। তারপর আরেকটু নেগেটিভ করাতেই দেখলাম ঝপ করে জিরো হয়ে গেল, অর্থাৎ এ যেমন এতটা নেগেটিভ করার পর জিরো হয়েছিল, এ কিন্তু একটু নেগেটিভ করতেই ঝপ করে জিরো হয়ে গেল ম্যাগনেটাইজেশন, অর্থাৎ পুরো ম্যাগনেটাইজেশন তার ভ্যানিশ হয়ে গেল, ম্যাগনেটিক মানে তার চুম্বকত্ব সেটা কিন্তু একেবারে আর থাকলো না, একেবারে লোহা হয়ে গেল। অর্থাৎ মানে ইস্পাতের ক্ষেত্রে দেখো একটা জিনিস কি, ইস্পাত হয়তো অতটা ম্যাগনেটাইজড হতে পারেনি ঠিকই, ঠিক আছে, অতটা চুম্বকত্ব মানে স্ট্রং ম্যাগনেট তৈরি করতে পারিনি আমি ইস্পাতকে, অনেক অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি প্রয়োগ করেছি, তা সত্ত্বেও কিন্তু ইস্পাতকে আমি ততটা চুম্বকিত করতে পারিনি।
যেটা কিনা আমি কাঁচা লোহাতে পেরে গেছি, অল্প একটু ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করাতে ঝপ করে এত দূর অব্দি বেড়ে গেছে ম্যাগনেটাইজেশন, অর্থাৎ অনেকটা বেশি আবেশ আমি করতে পেরেছি। কিন্তু যখন আমি ব্যাক প্রসেসটা করছি, অর্থাৎ যখন আমি তাকে চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে আনছি, তখন ইস্পাত যতক্ষণ অবধি ধরে রেখেছিল, কাঁচা লোহা কিন্তু ততক্ষণ অবধি ধরে রাখতে পারলো না, সে কিন্তু অনেক আগেই জিরো হয়ে গেল। তাহলে ধারণ ক্ষমতা আমাকে কোনটা বলছে, যে এই যে জিরো ও থেকে বি অবধি যে আমার যে রেশিও, ও থেকে যে বি অবধি, এই ও থেকে বি অবধি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ধারণ ক্ষমতা, অর্থাৎ এটা সে ধরে রেখেছে। অর্থাৎ যখন কিনা আমি তাকে সরিয়ে নিয়েছি এই জিরোতে, এই জিরো যখন, অর্থাৎ যখন আমি তাকে সরিয়ে নিয়েছি পুরোপুরি, তখন আমার যেটুকু ধরে রেখেছে সেটা হচ্ছে তার ধারণ ক্ষমতা ইস্পাতের ও বি। আর ও বি ড্যাস্ট, এটাকে বি ড্যাস্ট করি এখানে, বি ড্যাস্ট, ও বি ড্যাস্ট হচ্ছে কাঁচা লোহার ধারণ ক্ষমতা, ঠিক আছে। অর্থাৎ সে দেখো অনেক বেশি ধরে রেখেছে, ঠিক আছে, যখন এইচকে জিরো করে দিয়েছি, অর্থাৎ সরিয়ে নিয়েছি চুম্বক ক্ষেত্রে, অনেক বেশি ধরে রেখেছে। তাহলে ধারণ ক্ষমতা কাঁচা লোহার কিন্তু অনেক বেশি। কিন্তু এবার কোথায় গিয়ে ম্যাগনেটাইজেশন গিয়ে জিরো হচ্ছে, এম জিরো হচ্ছে কোথায়, যখন কিনা এইচটা এইখানে, অথবা কাঁচা লোহা ইস্পাতের ক্ষেত্রে এইচটা এইখানে। তাহলে তখন দেখো অল্প এইচটাকে নেগেটিভ করতেই আমার কাঁচা লোহা জিরো হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ পর আমার ইস্পাত জিরো হয়েছে। তাহলে কাঁচা লোহার ক্ষেত্রে সহনশীলতা কতটা, এই ওসি ড্যাস্ট, অর্থাৎ এইটুকু হচ্ছে কাঁচা লোহার সহনশীলতা, আর এই এতটা হচ্ছে ইস্পাতের সহনশীলতা, ঠিক আছে, ওসি, আর এটা ওসি ড্যাস্ট, এই ড্যাশটা তোমাদের মুছে গেছে, এই ড্যাশটা করে দিলাম, ওসি ড্যাস্ট, এতটা হচ্ছে সহনশীলতা। তাহলে সহনশীলতা দেখতে পাচ্ছি যে ইস্পাতের বেশি, অর্থাৎ ইস্পাতকে তুমি ম্যাগনেটাইজ করার পর তুমি ব্যবহার করো, তাকে বারে বারে ব্যবহার করো, বারে বারে ব্যবহার করো, তাতেও কিন্তু দেখবে যে তার তোমার চুম্বক নেচারটা কিন্তু তার মধ্যে যাচ্ছে না, অনেক পরে যাচ্ছে। কিন্তু কাঁচা লোহা কিন্তু ব্যবহার করলেই ঝট করে কিন্তু হাওয়া হয়ে যাবে ম্যাগনেটিক প্রপার্টি, যদিও চুম্বক মানে হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি তোমার কাঁচা লোহার ক্ষেত্রে। তাহলে আমাকে কাঁচা লোহাকে কখন ব্যবহার করব, কাঁচা লোহাকে আমি তড়িৎ চুম্বক তৈরি করতে ব্যবহার করবো। কারণ কি না, ইলেকট্রিকের সুইচটা যেই অন করব কারেন্টের, সঙ্গে সঙ্গে সে চুম্বক হবে, যেই অফ করব সঙ্গে সঙ্গে সে আবার লোহা হয়ে যাবে। এই নেচারের জন্য কাঁচা লোহাকে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক করতে গেলে, ঠিক আছে। আমরা কলিং বেলে ইউজ করি, ঘন্টাটা এই হাতুড়িটা গিয়ে ধাক্কা মারে, ওই ঘন্টার উপরে গিয়ে যখন চুম্বকিত হয় গিয়ে ধাক্কা মারে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার সে লোহা হয়ে যায়, ঠিক আছে। ট্রান্সফরমার আমরা দেখেছি এই কাঁচা লোহা ব্যবহার করি, ঠিক আছে, কাঁচা লোহার মজ্জা তৈরি করা হয়, কোর তৈরি করা হয় একই কারণে, কারণ সেখানেও তাই একবার ম্যাগনেটাইজ হচ্ছে, ডিম্যাগনেটাইজ হচ্ছে। দেখো আমি তোমাদের কাঁচা লোহা পড়াতে গিয়ে আমি এই সমস্যাটার কথা বলেছিলাম, যে ম্যাগনেটাইজ আর ডিম্যাগনেটাইজড হতে গিয়ে যেটা লস হয়, ম্যাগনেটিক প্রপার্টির লস হয়, সেটাকে ম্যাগনেটিক শক্তির একটা হ্রাস পায়, হ্যাঁ, সেই চুম্বক শক্তিটা হ্রাস পায়, সেটাকে আমরা বলেছিলাম হিস্টেরেসিস লস। এতে হিস্টেরেসিস, এটা একটা নতুন কথা, হিস্টেরেসিস এই জিনিসটাকে বলা হয়। অর্থাৎ এই যে আমার যে পথে ও বাড়তে বাড়তে গেল, সেই পথটাকে কতটা সে ফলো করছে ফেরার সময়, অর্থাৎ কতটা রিভার্সেবল হচ্ছে। কোনোটাই রিভার্সেবল নয়, কিন্তু কাঁচা লোহা অনেকটাই রিভার্সেবল, অর্থাৎ অনেকটাই একই পাথকে ফলো করবে। কিন্তু ইস্পাত দেখো একেবারেই নয়, একেবারেই ফলো করছে না, যে পথে গেছিলো অনেক অন্য পথে ফিরছে, এ কিন্তু প্রায় অনেকটাই ফলো করছে বলতে পারি। অর্থাৎ এই পথে উঠে হয়তো এই পথেই ফেরেনি, কিন্তু হ্যাঁ অনেকটাই কিন্তু এই পথটাকে অনুসরণ করেছে। অর্থাৎ যতটা ওই আগের পথটাকে অনুসরণ করবে ম্যাগনেটাইজড করার সময়, যে পথে ওরা বৃদ্ধি পাচ্ছে সেই পথটাকে যতটা ডিম্যাগনেটাইজ করার সময় ফলো করে, সেই প্রপার্টিটাকেই বলা হচ্ছে হিস্টেরেসিস প্রপার্টি, ঠিক আছে, যতটা করে। এবং এতে যে পরিমাণ, যে যত কম ফলো করবে সে কিন্তু তত বেশি লস করছে। অর্থাৎ সেইখানে আমি বলবো যে তোমার মানে এই লসটাকে বলছে হিস্টেরেসিস লস, আমি যেটাকে বলেছিলাম তোমাদের ট্রান্সফর্মার পড়াতে গিয়ে। অর্থাৎ ওই ট্রান্সফর্মার বলেছিলাম না যে শক্তিটা একই থাকে, ভি ইন্টু আই, এটা কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ, কিন্তু বাস্তবে সেটা আদর্শ ট্রান্সফর্মারের ক্ষেত্রেই একমাত্র কনস্ট্যান্ট থাকে, আদর্শ না হলে কনস্ট্যান্ট থাকবে না। কারণ থাকবে কী করে, আমার এখানেই তো দেখতে পাচ্ছি যে চুম্বক শক্তি হ্রাস পাচ্ছে এভাবে, ঠিক আছে, যে পথে আমি যে গেছিলো সেটা থাকলো না, ঠিক আছে, সেটা থাকছে না, সেই শক্তিটা আমাকে দিচ্ছে না সেই রিটার্ন। যদি হ্যাঁ ওই পথেই ফিরে আসতো তাহলে আমি ওটাই আবার ফিরে পেতাম, কিন্তু তা তো থাকছে না, সেটা কিছুটা ধরে রেখে দিচ্ছে চুম্বক শক্তিকে। তো এইটা হচ্ছে সেই হিস্টেরেসিস লস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিএইচ কার্ভ, তোমাদেরকে পড়ালাম। ছবিটা বই থেকে একটু ভালো করে দেখে নেবে, কারণ আমার ছবিটা অতটা ভালো হয়নি, অবশ্যই অতটা ভালো ছবিটা আমি আঁকতে পারিনি, বইয়ের ছবিটা দেখবে তোমরা ভালো করে, ঠিক আছে।
তাহলে এই তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে আমার বেশ মেন জায়গাটা পড়ানো হয়ে গেল। আর একটু যেটা বাকি আছে সেটা আমি একটু অল্প করে বলে দিই। সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে কুড়ি সূত্র বা 20 বিন্দু, ঠিক আছে? 20 সূত্রটা দেখে নেবে, সেরকম দেখার কিছু নাই। 20 বিন্দু একটা আছে, হ্যাঁ। একটা চুম্বককে যদি তুমি গরম করো একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাওয়ার পর সেই চুম্বকটা তার চুম্বক শক্তিকে হারিয়ে ফেলে, তো সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে 20 বিন্দু, ঠিক আছে? সেটাকে তুমি চুম্বক মানে প্যারাম্যাগনেটিক যে আমার যে অয়স্চুম্বক যে পদার্থগুলো সেগুলো চুম্বকে পরিণত করার পর তাকে আমি গরম করে করে তার চুম্বক প্রপার্টিটা নষ্ট করে দিতে পারি, ঠিক আছে? তো সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে 20 বিন্দু বা 20 পয়েন্ট। তাও বই একটু ভালো করে দেখে নেবে, একটু বইটা পড়বে। আচ্ছা, আরেকটা তোমাদের ইয়ে আছে, সেটা হচ্ছে যে স্ক্রিনিং, অর্থাৎ ঢেকে দেওয়া, ম্যাগনেটিক স্ক্রিন অর্থাৎ পর্দা, যেটাকে বলে চুম্বক পর্দা। এই চুম্বক পর্দাটা কী জিনিস? একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি তুমি কোনো চুম্বক পদার্থকে নিয়ে আসো তাহলে তুমি জানো যে সেটা চুম্বকিত হয়ে যাবে, ঠিক আছে? এখন অনেক সময় কি হয় যে আমি চাইছি যে চুম্বক ক্ষেত্রের মধ্যে থেকেও আমি একটা জায়গাকে, অর্থাৎ এই যে জায়গাটাকে, চুম্বকের কোনো প্রভাব এখানে থাকবে না, অর্থাৎ কোনো বলরেখা এখানে ঢুকতে পারবে না। আমি যদি এরকম করতে চাই ব্যবস্থা, তাহলে আর কিছুই না, চুম্বক পদার্থের একটা এরকম আংটাকে আমাকে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। অনেক সময় কী হয়, ঘড়ি থাকে, এই যে ঘড়ি, অনেক ঘড়ি থাকে যেটা কিনা চুম্বকের কাছাকাছি গিয়ে ঘড়ির কাঁটাগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, ঠিক আছে? ঘড়ির কাঁটাগুলো হয়তো ম্যাগনেটিক তোমার চুম্বক পদার্থ দিয়ে তৈরি, লোহা বা নিকেল বা কিছু দিয়ে, টিন দিয়ে তৈরি। এবার আমাকে সেই ঘড়িটাকে যদি ম্যাগনেটিক প্রুফ করতে হয়, অর্থাৎ যেটাকে তোমরা সাউন্ড প্রুফ বলো বা ওয়াটার প্রুফ বলো, ম্যাগনেটিক প্রুফ যদি করতে হয়, আমাকে কোনো চুম্বকের আশেপাশে এলেও যেন সে কোনোভাবে ডিস্টার্ব হবে না, এরকম যদি করতে চায়, তাহলে কী করতে হবে না, ওই যে ঘড়ির যে উপরে যে বেরি, সেই বেরিটাকে আমাকে একটা চুম্বক পদার্থ তৈরি করতে হবে। তাহলে কী হবে না, এই যে বলরেখাগুলো এদিকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এই বলরেখাগুলো এদিকে বেরিয়ে যাবে, এরকম করে বেরিয়ে যাবে, অর্থাৎ ঢুকতে পারবে না। তো এটাই হচ্ছে স্ক্রিনিং, ম্যাগনেটিক স্ক্রিনিং, ঠিক আছে? আবার এখানে গিয়ে আবার এরকম হবে ম্যাগনেটিক স্ক্রিনের চুম্বক পর্দা। এটা দেখে রেখো, ছোটো ছোটো প্রশ্ন অনেক সময় আসে। বেশ, ঠিক আছে, এই অবধি থাক আজকে। নেক্সট আর একটু বাকি থাকলো। আচ্ছা, আমি বলে দিই, অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে যে নতিকোণ বিনতিকোণ এইসব কিছু আছে, জাস্ট থিওরি পোর্শন। ভূচুম্বকত্ব যেটাকে বলে, পৃথিবীর যে একটা ম্যাগনেট, তোমরা ছোটোবেলা থেকে পড়ে জেনে আসছো, সেই নিয়ে 2-3টে রাশি আছে যেগুলো সম্পর্কে একটু জানা, সেরকম কিছু নয়। আমি ওটা পড়িয়ে দেবো একটা সময়, ঠিক আছে? একটু দেরি হতে পারে ক্লাসটা নিতে, আমি একটু 11টা নিয়ে এবার ধরছি ওদেরকে, তোমাদের তো প্রায় শেষ। তাহলে হচ্ছে আর ছোটো ছোটো কিছু প্রবলেম আছে, সেগুলো দেখে বই থেকে করলেই হবে, বইয়ের প্রবলেমগুলো একটু দেখে রেখো, তাহলেই হবে। এরকম কঠিন কিছু প্রবলেম এখান থেকে আসে না খুব একটা, ঠিক আছে? তো বইয়ের প্রবলেমগুলো একটু দেখো, তাহলেই হবে। বেশ, একদিন আমি আরেকটা ক্লাস নেবো, এটা থাকছে, সেটা একটু 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 সময় নিয়ে দেবো, ঠিক আছে? একটু 11কে দেখি তারপর। বেশ, থ্যাংক ইউ।